আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আবার আমাদের যে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটি রয়েছে তো সেখানকার লেকচার 5 আসছে। তো এই লেকচারের মধ্যে আমরা পড়বো হচ্ছে বিক্রিয়াক্রম এবং আণবিকত্ব। হ্যাঁ, তো চলো শুরুতে শুরু করতেছি। এই বিক্রিয়াক্রম এবং আণবিকত্ব শুরু করার পূর্বে একটা জিনিস জানা দরকার যে কমপ্লেক্স রিঅ্যাকশন বা জটিল রিঅ্যাকশনগুলোর ক্ষেত্রে কি হয়। তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে একের অধিক ধাপ থাকে, অর্থাৎ কোনোটা ধাপ হচ্ছে স্লো হয়, কোনোটা স্টেপ হচ্ছে যে আবার ফাস্ট হয় আর কি। তো কোনটার উপরে নির্ণয় করে আমি নির্ণয় করবো যে বিক্রিয়ার হার আসলে কত, তার উপর তো নির্ভর করতেছে যে ওই বিক্রিয়া আবার ক্রম কত, রাইট? সো এই জন্য আমরা আগে শুরুতেই দেখে নেব যে রেট ডিটারমিনিং স্টেপ বা বিক্রিয়ার হার নির্ণয়কারী ধাপ কোনটা আর কি। তার আগে একটু লাইনটা একটু পড়ো যে একাধিক বিক্রিয়ক যুক্ত বিক্রিয়ায় সবকটি বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন একই হারে বিক্রিয়ার গতি নির্ণয় করে না আর কি, বা পরিবর্তন করে না। ঠিক আছে, সো প্রত্যেকটার উপর আসলে আলাদা আলাদা ভাবে কাজ করে। এটা কিন্তু এক্সপেরিমেন্টের একটা ভ্যালু, তার উপর নির্ভর করে কিন্তু আমরা বিক্রিয়ার ক্রম পড়তেছিলাম আর কি সেখান থেকে। আরেকটা আসলে ব্যাপারটা কি বলা হয়েছে যে রাসায়নিক বিক্রিয়ার সবচেয়ে ধীর গতি সম্পন্ন যে ধাপটি রয়েছে যার দ্বারা বিক্রিয়া হার নির্ণয় করা হয় তাকে বলা হচ্ছে বিক্রিয়া হার নির্ণয়কারী ধাপ। এটাকে ইংরেজিতে বলতেছে রেট ডিটারমিনিং স্টেপ। এটাকে তোমরা তোমাদের বইয়ের ভিতরে এরকমও দেখতে পারো, RDS লেখা থাকতে পারে। RDS মানে কি? আর ফর হচ্ছে রেট, ডি মানে হচ্ছে ডিটারমিনিং, এস মানে হচ্ছে স্টেপ, এই পার্টটা আর কি। আচ্ছা, তো এই ব্যাপারটা চলো একটু বুঝে আসি। সাপোজ আমি এ আর বি বিক্রিয়া করার মাধ্যমে আমি আসলে ডি তৈরি করব, এটা হচ্ছে আমার মূল টার্গেট, এটা হচ্ছে আমার মূল টার্গেট অ্যানালগাস রিঅ্যাকশন আর কি। কিন্তু এই এ থেকে ডি এমনিতে তৈরি হয় না। কি হয়? প্রথমত এ এর সাথে বি বিক্রিয়া করে ফার্স্ট অফ অল তৈরি করে সি। ঠিক আছে, তো সেই সি থেকে আবার পরবর্তী দিকে ডি তৈরি করে। তাহলে সি আমার কাছে কি দাঁড়ালো? সি দাঁড়ালো আমার কাছে একটা হচ্ছে মধ্যবর্তী অবস্থা, বা ধরলাম এটাকে বলতেছি একটা ইন্টারমিডিয়েট, এটাকে বলতেছি আমরা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট, ওকে, বা ইন্টারমিডিয়েট স্টেট বলতেছি আর কি। এখন এই যেহেতু দুইটা ধাপ আছে, তার মানে ডেফিনেটলি একটা ধাপ হবে স্লো, একটা ধাপ হচ্ছে ফাস্ট। নট নেসেসারি প্রথমেরটাই হচ্ছে যে স্লো, পরেরটা আসলে ফাস্ট। হ্যাঁ, এমনও হইতে পারে প্রথমেরটা হচ্ছে ফাস্ট, পরেরটা আবার স্লো হতে পারে আর কি। হ্যাঁ, বাট আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে স্লো, এটা হচ্ছে ফাস্ট। তাহলে কি হলো? এ আর বি বিক্রিয়া করে যখন সি তৈরি করতেছিল তখন তাদের মাঝখানে সংঘর্ষ যথেষ্ট ভালো পরিমাণে হয়েছে। বেশি সংখ্যক পদার্থ বিক্রিয়া করে এই সি পর্যায়ে আসছে, সেখানে গিয়ে একটা ইন্টারমিডিয়েট একটা স্টেট তৈরি করছে, আবার এখান থেকে ডিতে চলে গেছে। তাহলে এই যে যখন দুটো স্টেপ থাকবে তখন এই যে স্লো স্টেপটা যেটা, এই যে স্লো স্টেপটা যেটা, এই স্লো স্টেপটাই হবে আমাদের কাছে RDS। RDS মানে হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ। তাহলে আমরা যদি এই রিঅ্যাকশনের জন্য রেট নির্ণয় করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? এই স্লো স্টেপে যারা অংশগ্রহণ করছে, এই যে এ আর অংশগ্রহণ করছে হচ্ছে বি, তাহলে এদের যে উপরে এক্স এন্ড ওয়াই আকারে দিছি, এই এক্স এন্ড ওয়াই এর যোগফল গুলো করার মাধ্যমে আমরা তাদের থেকে বিক্রিয়ার ক্রম নির্ণয় করবো আর কি। আর আমরা আগে এখানে দেখে এসেছিলাম এখানে একটা কে থাকতেছে, এই কেটা কি জিনিস? এই কেটা হলো বিক্রিয়ার হার ধ্রুবক, যে জন্য দুইটা বিক্রিয়া, একটা হচ্ছে স্লো স্টেপ, এটা হচ্ছে ফাস্ট স্টেপ। তো এই স্টেপের জন্য ধরে নিলাম এটা K1 মানে বিক্রিয়ার হার ধ্রুবকের মান হচ্ছে এখানে কত? K1 বলছে। তাহলে এই রিঅ্যাকশনটার জন্য রেট এক্সপ্রেশন দাঁড়াবে হচ্ছে এরকম, রেট সমান K1 অর্থাৎ স্লো স্টেপের যে হার ধ্রুবক সেটা, আর এ মানে হচ্ছে এ এর কনসেন্ট্রেশন, বি মানে হচ্ছে বি এর কনসেন্ট্রেশন, আর এক্স ওয়াই যেগুলো রয়েছে এগুলো যোগফল করার মাধ্যমে আমরা পাবো হচ্ছে তাদের কি বিক্রিয়ার ক্রম পাবো আর কি। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে যে কোথা থেকে আমরা আসলে বিক্রিয়া হার নির্ণয় করবো। তাহলে এবার চলো এই জিনিসটা দেখবো আমরা পরে, সামনের দিকে আছে, এখান থেকে আছে, আমরা এখান থেকে দেখে আসি, তারপরে আমরা এই পরের টেবিলটা নিয়ে কাজ করতেছি আর কি। আসো, যেটা বলতেছিলাম আর কি, যে বিক্রিয়ার ক্রমের মধ্যে জায়গা থেকে যে ধরলাম বিক্রিয়ার হার, এখানে একটা বিক্রিয়া হচ্ছে এ এর সাথে বি বিক্রিয়া করে সি আর হচ্ছে ডি তৈরি করছে। তাহলে এদের সামনে এ আর বি কিন্তু আছে, তাই না? তাহলে আমরা কি এরকম করবো কিনা যে রেট সমান K1 বা কে নিচ্ছ, যেহেতু এখানে কোনো ধাপ উল্লেখ করিনি, একটাই ধাপ দেখাচ্ছে এখানে। তাহলে একটা ধাপ দেখানো মানে কি বলতো? একটা ধাপ মানে হচ্ছে এটা এলিমেন্টারি রিঅ্যাকশন বা মৌলিক বিক্রিয়া আর কি। আর আমরা যে বিক্রিয়া হার নির্ণয়কারী ধাপের যে কথাটা বললাম, যে স্লো আর যে ফাস্ট, এটা কিন্তু আস্তে আস্তে যৌগিক বিক্রিয়ার ক্ষেত্রে বা কমপ্লেক্স রিঅ্যাকশনের ক্ষেত্রে আর কি, বা জটিল বিক্রিয়ার ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? তো এটার জন্য হচ্ছে এই ধাপের মধ্যে যারা অংশগ্রহণ করছে, ধরলাম হচ্ছে এ, আর এই ধাপের মধ্যে যেটা অংশগ্রহণ করছে বি, তাহলে এরকম কাজ করবো কিনা, এই এ উপরে দিব, এই বি উপরে দিব, এরকম করবো কিনা আর কি? না, বিক্রিয়ার ক্রম নির্ণয় করার সময় কিন্তু আমরা এটা বলতে পারবো না। কারণ কি, বিক্রিয়ার ক্রম হচ্ছে কি, একটা বিক্রিয়ার ক্রম হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু। আমাদেরকে এক্সপেরিমেন্ট করে দেখা লাগবে এই এ এর কোন পাওয়ার আসলে তারা হচ্ছে সঠিক প্রোডাক্টের দিকে যায়, বি এর কোন পাওয়ার আসলে তারা হচ্ছে সঠিক প্রোডাক্টের দিকে যায়। এই জন্য করছে কি, এখানে বিক্রিয়া হার নির্ণয় করার সময় এখানে এ এর পাওয়ার এক্স, বি এর পাওয়ার আসলে ওয়াই, তখন যেভাবেই তারা যাক না কেন, তখন এই টোটাল বিক্রিয়াটা ক্রম আমরা নির্ণয় করবো কিভাবে? ওই এক্স আর ওয়াই যোগ করে দিয়ে এন ধরবো, ওই এই এনটাকে বলবো হচ্ছে ওই বিক্রিয়াটা ক্রম বলবো আর কি। বুঝে গেল?
তার মানে এই যে তারা যে সহগ অনুপাত যেগুলো আছে বা যেগুলো সহগ আকারে তারা বিক্রিয়া অংশগ্রহণ করে ওই সহগগুলো যখন আসলে বিক্রিয়ার ক্রম না, এই ব্যাপারটা আসলে এস্টাবলিশড, বোঝা গেল ব্যাপারটা। আর বিক্রিয়ার ক্রমের এখান থেকে আসলে এন পাইছে আর কি, ক্লিয়ার? আচ্ছা, এখন এই এন এর মানটা কি কি হইতে পারে? এই এন এর মানটা 0 হইতে পারে, এন এর মানটা আবার 1 হইতে পারে, এন এর মানটা হতে পারে কি 2 হইতে পারে, এন এর মানটা 3 হইতে পারে। সো এন এর মান আসলে অনেক কিছু এখানে হইতে পারে, তাই তো? আবার এই এর মানটা আবার কি হতে পারে, কখনো কখনো ফ্র্যাকশন হতে পারে, 0.5ও হতে পারে, ইভেন এর মানটা নেগেটিভও হতে পারে আর কি। আচ্ছা, তো এর মান যদি 1 হয় তাহলে আমরা একটা কাজ করি, আমাদের রিঅ্যাকশন রেটের এক্সপ্রেশনটা কেমন হয় আর কি। আমরা মানে আগে লেকচারগুলোতে এটা দেখেছিলাম যে এ থেকে ধরলাম পি, এটা হলো আমাদের কাছে একটা রিঅ্যাকশন। তো এটার জন্য রেট যদি ধরলাম আর দিয়ে প্রকাশ করতেছি, ধরলাম ছোটদের আর দিয়ে প্রকাশ করছি, সমান কে সি অফ এ টু দি পাওয়ার এন। মানে কি, সি হলো কনসেন্ট্রেশন অফ এ আর এন মানে হচ্ছে এই রিঅ্যাকশনের যে অর্ডার বা বিক্রিয়ার ক্রম সেটা। আচ্ছা, এখানে যদি আমরা এই এন এর মানটা যদি 0 বসাই তাহলে এখান থেকে আমরা এক্সপ্রেশনটা কেমন দাঁড় করাতে পারি? দাঁড় করাতে পারি এরকম, কে সমান কে সি এ টু দি পাওয়ার 0, অর্থাৎ কি বলতে পারি এখান থেকে আমরা যে আর সমান কে, এরকম বলতে পারি। আবার আমরা যদি এই এন এর মানটা যদি 1 বসাই তাহলে আর বা বিক্রিয়ার হার কে সি অফ এ টু দি পাওয়ার আসলে 1, অর্থাৎ কি বলতে পারি আর সমান কে সি অফ এ, এরকম। আবার আমরা যদি মান যদি 2 বসাই তাহলে কে সি অফ এ টু দি পাওয়ার 2 স্কয়ার, তাহলে আর সমান কে সি অফ এ তার উপর থাকতেছে হচ্ছে স্কয়ার। তার মানে এখান থেকে আমরা আবার ওই কে এর যে ইউনিট বের করা এটা কিন্তু করতে পারি, যদি আমরা এটা আগের লেকচারটাতে করে এসেছিলাম, যারা দেখেছো তারা তো দেখেছো। আর এই যে বাকি যেগুলো কাজ আছে এগুলো তুমি চাইলে হচ্ছে যে নিজেই একটু ট্রাই দিতে পারো, আই গেস এটা কোনো ব্যাপার স্যাপার কিন্তু না, তাই তো? আচ্ছা, তাহলে এখান থেকে একটা জিনিস এস্টাবলিশড হয়েছে যে বিক্রিয়ার ক্রম 0 হইতে পারে, পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, ফ্র্যাকশন হইতে পারে, হোয়াট এভার ইট ইজ, বাট এই জিনিসটা ডেফিনেটলি কি ডেফিনেটলি এই মানগুলো আসলে কেমন মান? এই মানগুলো হচ্ছে পরীক্ষা লব্ধ মান, পরীক্ষা লব্ধ মান। এই জিনিসটা মাথায় রাখতে হবে আর কি, ঠিক আছে? তুমি যদি থিওরিটিক্যালি এই এ আর বি গুলো নিয়ে যদি হিসাব নিকাশ করো তাহলে কিন্তু হবে না, বি কেয়ারফুল। আর আরেকটা জিনিস একটু ট্রিক্স বলে রাখি, যদি আমাদের কাছে ম্যাথমেটিক্স করতে বলে, যেহেতু আমরা এক্সপেরিমেন্ট করে এক্সাম মধ্যে বসতে পারবো না, আমাদেরকে ম্যাথমেটিক্স করতে হতে পারে এমসিকিউ এর মধ্যে অথবা সিকিউ এর মধ্যে, তখন কি করতে পারি আর কি, যে কোন একটা বিক্রিয়া সেটা আসলে কি এন এর মান কত হবে এটা বুঝবো কেমন, তখন আমরা চাইলে এই কে এর ইউনিট দেখে বুঝতে পারবো আর কি। ধরো কোন একটা ম্যাথের মধ্যে আমাকে বলে দিছে যে কে এর ইউনিটটা হচ্ছে এরকম মোল পার লিটার পার সেকেন্ড, যে কে এর একটা ভ্যালু দেওয়া আছে, বলে দিচ্ছে কে এর ইউনিটটা হচ্ছে এরকম, তাহলে আমি কি বুঝতে পারি? তখন আমি বুঝতে পারি এরকম কে ইউনিট হচ্ছে এত, তার মানে সেটা শুধুমাত্র এই এক্সপ্রেশনের সাথে যায়, তার মানে হচ্ছে এন এর ভ্যালুটা হচ্ছে এখানে 0। তখন যেটাই ওই বিক্রিয়ার জন্য যেটাই বিক্রিয়ার হার ধ্রুবক ওটাই হচ্ছে বিক্রিয়ার হার, এভাবে আমরা তাহলে এটাকে ইউজ করতে পারি আর কি। সো এই যে ইউনিট দেখে ম্যাথ ক্যালকুলেশন করা, এটা জাস্ট হচ্ছে ম্যাথের ক্ষেত্রে এই জিনিসগুলো খুব ভালো কাজে লাগবে আর কি, আই গেস। এবার তাহলে চলো আগের স্লাইডে কি ছিল ওটা দেখে আসি। এখানে আসলে আমরা একটা কাজ করছি, তোমাদের বইয়ের মধ্যে এই চার্টটা আছে যে এরকম 3টা সেটে 3টা বিক্রিয়া করা হয়েছে আর কি, ঠিক আছে? তো ধরে নিলাম আমরা যে বিক্রিয়াটা করতেছি সবগুলো বিক্রিয়ার জন্য একটা বিক্রিয়া করতেছি, ধর এ থেকে পি তৈরি করতেছি আর কি, বিক্রিয়াটা হচ্ছে এরকম। এন্ড এই বিক্রিয়াগুলোর জন্য ধরে নিলাম সবগুলোর জন্য কে এর যে ইউনিট সেটা ধরলাম 1, সবগুলোর জন্য কে এর হচ্ছে আসলে কত 1। তাহলে আমরা এরকম বলতে পারি কিনা আর সমান সি টু দি পাওয়ার এন, বলতে পারি ডেফিনেটলি এরকম। এখন তুমি মিলাই দেখো, যখনই আমরা সি মানে ঘনমাত্রা, কোন একটা বিক্রিয়কের ঘনমাত্রা, এই যে বিক্রিয়ক ঘনমাত্রা হচ্ছে কি সি অফ এ দিলাম আর কি, হ্যাঁ, এ এর ঘনমাত্রা, এই এ এর ঘনমাত্রা যখন 1 নিছি তখন বিক্রিয়া হার আসছে কত 1, আবার যখন 2 নিছি তখন আসছে 2, 3 নিছি 3, 4 নিছি 4, যদি এইরকম হয় এখানে যা বসাবো তাই আসবে, তাহলে ডেফিনেটলি এখানে এন এর মান কত, তখন এন এর মান ডেফিনেটলি কত ভাইয়া, এন এর মানটা হচ্ছে 1, তাই না ব্যাপারটা? আবার একটা খেয়াল করে দেখো, যদি আমি ঘনমাত্রাটা এখানে আবার 1 নিই, ঘনমাত্রা যদি 1 নিই তখন 1 আসছে, সমস্যা নেই, বাট এটা যদি 2 নিই তো এটার মান হচ্ছে 2 আসার কথা, বাট আসছে কত আসলে 4, তার মানে কি ডেফিনেটলি এখানে কত দেওয়া হয়েছে 2 দেওয়া হয়েছে স্কয়ার। আবার যদি 3 দেই, এখানে যদি 3 দেই তাহলে 3 দিলাম, তার উপরে এখানে কত হয়েছে আবার 2 দিলাম, তাহলে আবার কত আসবে 9 আসবে। আমি যদি এখানে 4 দিই তাহলে আবার যদি 2 করি তাহলে আবার 16 আসবে। তার মানে এখানে যদি n এর মান যদি 2 হয় কেবলমাত্র, তখন এই টাইপের রেজাল্টটা পাওয়া পসিবল আর কি, তাই না? তুমি চাইলে চিন্তা করতে পারো যে এখানে n এর মান কত হইলে এই রেজাল্টটা আসতে পারে, তুমি চিন্তা করতে পারো এবং তুমি এটা কমেন্ট করে জানাতে পারো আর কি। ইন দ্য মিন টাইম আমরা একটা কাজ করি, যখন আমরা দেখতেছি n এর মানটা আসলে 1, n এর মানটা যখন 1, তখন এইটাকে বিক্রিয়াটাকে আমরা বলতেছি আসলে কি প্রথম ক্রমের বিক্রিয়া, আবার n এর মান যদি 2 হয়
তখন তাকে আমরা বলি আসলে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। তার মানে ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো একটু বলো তো, যে এই এন এর মানের উপর ভিত্তি করে আমরা কি করতে পারি, বিক্রিয়ার প্রকারভেদ করতে পারি। প্রথম ক্রমের বিক্রিয়া, দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, তৃতীয় ক্রমের বিক্রিয়া, এরকম কাজগুলো করতে পারি আর কি। ইভেন ডাটা দেখে দেখে আমরা বুঝতে পারি ওই বিক্রিয়াটা আসলে কিরকম। তার মানে দুটো ট্রিক্স বলছি, একটা হলো আমরা ডাটা দেখে বোঝার উপায় আছে যে সেটা কোন ক্রমের বিক্রিয়া, আর এটা আমরা কি করছি, আমরা হচ্ছে যে ওই ইউনিট দেখেও বোঝার একটা উপায় আছে কোন ক্রমের বিক্রিয়া আর কি, সেটা কিনা আমরা আগের স্লাইডে করে আসছি আর কি এই জায়গাটার মধ্যে। ওকে, এবার তাহলে আসো, তাহলে একটা জিনিস তাহলে খেয়াল করে দেখো তো, আমরা যেটা একটু আগে বললাম আর একটু র্যাপ আপ করে জিনিসটাকে নিয়ে, যে এই একটা বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়ার জন্য বিক্রিয়ার ক্রম আসলো এন, যেটা কিনা আসলে এই এ আর বি এর যে পাওয়ারগুলো যোগফল করে নিয়ে আসছি আর কি। এবার দেখো আমাদের কাছে তো একটা বিক্রিয়া যে N2O5 বিক্রিয়া করে NO2 এবং O2 তৈরি করছে। এই বিক্রিয়ার হার আমাদের মধ্যে কেউ যদি ভুল করে এইটা চিন্তা করি যে এইখানে বিক্রিয়কের মধ্যে 2 আছে, তাহলে মনে হয় এখানে এর ঘনমাত্রার উপরে 2 যাবে আর কি। এটা কিন্তু আমরা চিন্তা করতেই পারি আর কি, বাট আমরা কিন্তু ক্লিয়ারলি বলে দিয়ে আসছি ব্যাপারটা কিন্তু এরকম না, টোটাল একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু। সো এই রিঅ্যাকশনের জন্য আবার কিন্তু কখনো এরকম হতে পারে এখানে 2 আছে, তার মানে 2 হইতেই পারে আর কি, বাট সেটা এক্সপেরিমেন্টালি আসতে হবে আর কি। বাট এবার ধরলাম আমাদের বইগুলোর মধ্যে যেটা বলা আছে যে এইটা আসলে পসিবল না, কারণ কি এক্সপেরিমেন্টালি ভ্যালুতে এই যে ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইডের ক্ষেত্রে বলে দেওয়া আছে যে এইটা ভেঙে যখন এই বিক্রিয়াটা হয় তখন ওই বিক্রিয়াটার হার হয় হচ্ছে এরকম, অর্থাৎ সেখানে এই এন এর মানটা দাঁড়ায় হচ্ছে 1, এন এর মানটা কত দাঁড়ায় 1, তখন এটাকে কি বলতেছে তারা বলতেছে এটা হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়া, প্রথম ক্রমের বিক্রিয়া। সো কোনটা কোন ক্রমের বিক্রিয়া এটা আসলে না দেওয়া থাকলে আসলে বলা পসিবল না, এটা হচ্ছে বিক্রিয়ার একটা জায়গায়। সো তাহলে এখানে খেয়াল করে দেখো, এই যে এখানে একটা বিক্রিয়ক আছে, দুইটা বিক্রিয়ক আছে, দুইটা বিক্রিয়কের যোগফল করে আসলে 2 হওয়ার কথা ছিল যদি আমরা নর্মালি চিন্তা ভাবনা করতাম, যেটা আমরা আগেও বলে আসলাম। বাট এরকম না, এক্সপেরিমেন্টাল ভেতর থেকে এসে দেখা যাচ্ছে এটার জন্য যে কত আসতেছে হচ্ছে 0.5 আসতেছে এটার ক্ষেত্রে আর কি। সো বি কেয়ারফুল একটা জায়গায়। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছি যে বিক্রিয়ার ক্রম একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু, এটার ভ্যালুগুলো আসলে ভিন্ন ভিন্ন হতে পারে। এবার তাহলে চলো, তো শূন্য ক্রমের বিক্রিয়া হয় যার মানে হচ্ছে এন এর ভ্যালু 0, প্রথম ক্রমের বিক্রিয়া হয় এন এর ভ্যালু 1, দ্বিতীয় ক্রমের বিক্রিয়া হয় এন এর ভ্যালু 2, তারপরে আসলো কত এন এর ভ্যালু 3, সো 1, এভাবে আসলে আগাবে আর কি। গেল, এবার তাহলে আসো সহজ করি আর কি। আমাদের এমসিকিউ এর জন্য এই পার্টগুলো অনেক গুরুত্বপূর্ণ আর কি, এমসিকিউ এর জন্য ইভেন ম্যাথ করার জন্য বোঝার জন্য এই পার্টটা অনেক গুরুত্বপূর্ণ আর কি। কিরকম, শূন্য ক্রমের বিক্রিয়ার জন্য হার ধ্রুবকের মান কত, আমরা একটু আগে যেটা বলে আসলাম, শূন্য ক্রমের বিক্রিয়া মানে মোল পার লিটার পার সেকেন্ড বা বিক্রিয়ার হারটাই হচ্ছে হার ধ্রুবকের মান, এবং প্রথম ক্রমের জন্য কত পার সেকেন্ড। এগুলো কোথা থেকে পাইছি আসলে, আমরা যে রেট এক্সপ্রেশন যেটা লিখতেছিলাম আর কি, ধরো আর সমান কে ছিল, আর সমান আসলে কে সি ছিল, ওই জায়গা থেকে আর কি। পরেরটার জন্য তোমার আর সমান হচ্ছে কে সি স্কোয়ার, এরকম। তৃতীয় ক্রম মানে হচ্ছে কে সমান হচ্ছে আর সি কিউব, এরকম না? তাহলে এই দুই জায়গায় বিক্রিয়ার হারের একক কি কি আসতে পারে একটু গেস করো, এবং তোমরা যদি এটা গেস করে বের করতে পারো তাহলে তোমাদের প্র্যাকটিসও হইলো, এবং তাহলে তোমরা আসলে জিনিসটাকে পরবর্তীতে ম্যাথমেটিক্স আসলে আরো ভালোভাবে ইউজ করতে পারলে আর কি। আচ্ছা, তাহলে বিক্রিয়ার ক্রমের ব্যাপারটা আমাদের কাছে খুবই ক্লিয়ারলি শেষ। এবার আসতে হচ্ছে বিক্রিয়া আণবিকত্ব। তাহলে বিক্রিয়ার ক্রম তো একটা পার্ট দেখছি, এবার বিক্রিয়া আণবিকত্ব তাহলে কি জিনিস? বিক্রিয়া আণবিকত্ব যদি এক কথায় বলি, এটা একটা হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু। এটা একটা কি ভ্যালু? থিওরিটিক্যাল। থিওরিটিক্যাল মানে একটা তাত্ত্বিক ভ্যালু আর কি। তার মানে বই খাতার মধ্যে আমাদের হিসাব নিকাশ, তাই না? আচ্ছা, কোন রাসায়নিক বিক্রিয়া আণবিকত্ব বলতে বোঝায় একটি মৌলিক বিক্রিয়া। মৌলিক বিক্রিয়া কি, যৌগিক বিক্রিয়া কি, আমরা আগে পড়ে আসলাম, মানে জটিল বিক্রিয়া কি। তো এই জায়গার ক্ষেত্রে কি হলো, সর্বোচ্চ সংখ্যক বিক্রিয়ক অণু, পরমাণু বা আয়নের সংখ্যাকে নির্দেশ করে। তো খেয়াল করে তুমি দেখো, এখানে একটা বিক্রিয়া আছে, সিম্পল জিনিস, যে এইটা ভেঙে দুটা তৈরি করছে, তার মানে একটা বিক্রিয়ক এখানে অংশগ্রহণ করছে, তার মানে এই বিক্রিয়া আণবিকত্ব কত আসলে 1। আবার এই বিক্রিয়া দুইটা বিক্রিয়া অংশগ্রহণ করছে, এটা হচ্ছে 1, এর ক্ষেত্রে হচ্ছে 1, তাহলে দুটো যোগ করে বলতে পারতেছি আণবিকত্ব হলো 2। এই ক্ষেত্রে যুক্ত অংশগ্রহণ করতে পারে দুইটা, এখানে অংশগ্রহণ করছে একটা, তাহলে কি হইলো আণবিকত্ব হলো 3। তাহলে আমরা ওই যে বললাম একটা বিক্রিয়া করার সময় বিক্রিয়কের যে সকল মোল সংখ্যা বা সহগ যেগুলো আছে এগুলোর যোগফল করে আমরা যা বের করতে পারতেছি তার নাম হলো ওই বিক্রিয়াটার আণবিকত্ব। আর এটা যখন আমরা যোগফল করে যখন আমরা থিওরিটিক্যালি যখন বের করতেছি তার নাম হলো আণবিকত্ব। বাট যদি এটা আমরা এক্সপেরিমেন্টালি করতাম তখন তার নাম হতো বিক্রিয়ার ক্রম হতো আর কি। আশা করি ব্যাপারটা সকলের কাছে ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা যদি যাই আরেক ধরনের জিনিসপত্র আছে, নাম হলো সুডো ইউনিমলিকুলার রিঅ্যাকশন। আচ্ছা, এখানে ইংরেজি টার্মটা দেখে এখানে একটা জিনিস মানে বলে রাখা ভালো, তোমাদের পরবর্তীতে অর্গানিক পড়তে গেলে এটা কাজে লাগবে। একাণবিক বিক্রিয়া মানে হচ্ছে ইউনিমলিকুলার রিঅ্যাকশন, আর দ্বিআণবিক মানে হচ্ছে বাইমলিকুলার। তো তোমরা যখন অর্গানিক পড়বা তখন দেখবা এটা একটা এক্সাম্পল হিসেবে লিখতে পারি, ইউনিমলিকুলার এক্সাম্পল হিসেবে তোমার কাছে আছে হচ্ছে SN1 থাকবে,
এখানে থাকবে তোমার কাছে থাকবে হচ্ছে SN2 থাকবে আর কি। সো SN1 SN2 মানে কি বুঝতে পারতেছো আই গেস। ইউনিমলিকুলার মানে হচ্ছে এখানে 1, SN পূর্ণ জিনিসটা পরে পড়ো, সমস্যা নাই। এনে 1 হলো কি ইউনিমলিকুলার থেকে আসছে, 2 মানে হচ্ছে বাইমলিকুলার থেকে আসছে। আমরা মলিকুলারিটির বাংলা হচ্ছে সেই আণবিকত্ব আর কি। গেল। এবার তাহলে যাই সুডো ইউনিমলিকুলার রিঅ্যাকশনকে। আচ্ছা, এমন কিছু রিঅ্যাকশন আছে হ্যাঁ যেখানে কি হয় 2 বা ততোধিক পরিমাণে বিক্রিয়া অংশগ্রহণ করলেও এটিকে প্রথম ক্রম বিক্রিয়া বলে আর কি। যদিও 2টা অংশগ্রহণ করছে বাট সেটাকে বলছে প্রথম ক্রম বিক্রিয়া বলে, কারণ বিক্রিয়াগুলোর মধ্যে একটি এত বেশি পরিমাণে উপস্থিত থাকে যে এর ঘনমাত্রা সম্পূর্ণ বিক্রিয়া জুড়ে কার্যকরভাবে স্থির থাকে আর কি। তো তখন ওই বিক্রিয়াগুলোকে আমরা কি বলি আসলে, যে সুডো ইউনিমলিকুলার রিঅ্যাকশন বলি আর কি। এক্সাম্পল যদি আমরা বলতে চাই, যেমন ধরো আমরা এখানে একটা স্টার নিলাম, CH3 COO CH3 একটা স্টার নিয়েছি। সো এই স্টারের সাথে যদি আমরা HCl মানে অ্যাসিডিক মিডিয়ামের জন্য বিক্রিয়া যদি করি তাহলে এটা পরিমাণটা বেশি থাকে, এটা পরিমাণ আসলে কম থাকে আর কি। তো তখন এটা ভেঙে কি তৈরি করে, এখান থেকে CH3 COOH প্লাস তৈরি করে আসলে CH3 CH3COH, তার মানে অ্যাসিড আর অ্যালকোহল কিন্তু তৈরি করে এখান থেকে, তাই তো? আচ্ছা, তো এই বিক্রিয়াটার জন্য কি বলতেছি আমরা সুডো ইউনিমলিকুলার রিঅ্যাকশন বলতেছি, কারণ কি এটার পরিমাণটা কাইন্ড অফ অনেক বেশি থাকে, এটার পরিমাণটা আসলে কম থাকে, তাহলে এটা জাস্ট মিডিয়াম হিসেবে কাজ করছে আসলে। সো এটাতে 2টা অংশগ্রহণ করলেও এটাকে বলা হয় প্রথম ক্রম বিক্রিয়া বলা হয় আর কি। আই গেস ব্যাপারটা ক্লিয়ার সকলের কাছে। আচ্ছা, এবার আসো আমরা একটু র্যাপ আপ করার জন্য আরেকটু সামারাইজ করে নিয়ে আসি যে বিক্রিয়া ক্রম আর আণবিকতা তাহলে কি জিনিস। তুমি চাইলে পরীক্ষার মধ্যে আবার এটা কিন্তু এই ডিফারেন্স কিন্তু চলে আসতে পারে, যে নির্ধারণ কৌশল বিক্রিয়া ক্রমটা তুমি আসলে কিভাবে নির্ধারণ করবে। এইটা তোমার কাছে আসলে একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু, এক্সপেরিমেন্টাল বা একটা পরীক্ষালব্ধ মান। বাট এইটা আসলে কেমন মান, এটা একটা থিওরিটিক্যাল মান, এটা একটা থিওরিটিক্যাল মানে তাত্ত্বিক মান আর কি। তাপ চাপ ঘনমাত্রার উপর নির্ভরশীল করে কিনা, হ্যাঁ ডেফিনেটলি। এটা যেহেতু আমরা বলছিলাম পরীক্ষালব্ধ মান, তো পরীক্ষার পরিবেশের উপর নির্ভর করে বিক্রিয়া ক্রমটা পরিবর্তন হতে পারে। তার মানে এটা হলো কেমন, এটা অবশ্যই নির্ভরশীল, বাট এটা আসলে কি নির্ভরশীল নয়, নির্ভরশীল নয়। কেন নয়? কারণ হলো যেটা আমরা তো জাস্ট একটা বিক্রিয়া লিখে হিসাব নিকেশ করতেছি কত মোল বিক্রিয়ক চিহ্ন অংশগ্রহণ করছে, ডেফিনেটলি সেটা মৌলিক বিক্রিয়া হতে হবে, বা যদি সেটা যৌগিক বিক্রিয়া হয় তো তখন আমাদের কাছে কিন্তু ডেফিনেটলি ওই স্লোয়েস্ট স্টেপ যেটা ছিল বা RDA যেটা বললাম রেট ডিটারমিনিং স্টেপ, ওই বিক্রিয়ার মধ্যে কিন্তু অংশগ্রহণ করতে হবে আর কি, এরকম। আর মানের যদি প্রকৃতি চিন্তা করি, এটা কি হয়, এটা যে কোনো একটা মান হয় আর কি, যে কোনো একটা মান হয়। বাট এটা কেমন হয়, শুধুমাত্র একটা পূর্ণ সংখ্যা হবে আর কি, পূর্ণ সংখ্যা। বাট এটা কিন্তু 0 হওয়ার কোনো চান্স নেই, কারণ 0 তো বিক্রিয়ক আসলে হয় না, অবশ্যই কোনো না কোনো বিক্রিয়ক তো প্রেজেন্ট থাকে। আর বিক্রিয়ার প্রকারভেদ অনুসারে যদি প্রযোজ্যতা ভাগ করতে চাই, হ্যাঁ, তাহলে এটা কি হয়, বিক্রিয়ার ক্রমটা যে কোনো বিক্রিয়ার জন্য এটা রাইট, যে কোনো রিঅ্যাকশনের ক্ষেত্রে কিন্তু হয়, সেটা জটিল বিক্রিয়া হতে পারে, মৌলিক বিক্রিয়া হতে পারে, যে কোনো বিক্রিয়ার জন্য এটা থাকতেছে। বাট বিক্রিয়া আণবিকত্ব শুধুমাত্র হচ্ছে মৌলিক বিক্রিয়ার উপর নির্ভরশীল, মানে যেটা মানে মৌলিক বিক্রিয়া আমরা তো সংজ্ঞা পড়ে আসছিলাম সেখান থেকে, তো মৌলিক বিক্রিয়ার ওইখান থেকে শুধুমাত্র আণবিকতা নির্ণয় করতে পারবা, আর যে কোনো যদি রিঅ্যাকশন থাকে সেটার জন্য তুমি আসলে বিক্রিয়া ক্রম নির্ণয় করতে পারবা আর কি। আই গেস ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। এবার আসো আমরা একটা প্রশ্ন সলভ করি যে ঘনমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কিনা। আচ্ছা, ঘনমাত্রা বৃদ্ধির সাথে বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কিনা, হ্যাঁ পাই। আমরা একটু আরেকটু আগে দেখে আসলাম, ধরে নিলাম আমরা একটা রিঅ্যাকশন ধরলাম, ধরো রেট সমান K(C)n, ঠিক আছে, এরকম নিলাম আর কি। ধরে নিলাম আমরা n এর মানটা হচ্ছে আমাদের কাছে 2 ধরে নিলাম বা 1 ধরে নিলাম আর কি, একটা ধরে নিলাম। তাহলে তখন দেখতেছি যে রেট সমান আসলে K(C) এরকম। তো যদি আমি C যত বাড়াবো, আমরা দেখে আসলাম যে C এর মানের উপর ভিত্তি করে আর এর মান আলাদা হয়ে গেছে। C এর মান যখন 1 তো তখন আর একটা নির্দিষ্ট মান থাকবে, তখন আর এর মান ধরলাম হচ্ছে K। তো C এর মান যদি 2 হয় তখন আর এর মান থাকবে আসলে 2K। ইটস ট্রু। তার মানে হচ্ছে যে ঘনমাত্রা বৃদ্ধির সাথে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। কিন্তু কেন বৃদ্ধি পায়? কারণ যত এখানে এই বিক্রিয়কের পরিমাণটা বাড়তেছে তো তত তাদের মধ্যে সংঘর্ষ বাড়তেছে, যত ভালো সংঘর্ষ ঘটবে তত তাদের মাঝখানে তত ভালো পরিমাণে আসলে প্রোডাক্ট পাওয়া যাবে আর কি। ব্যাপারটা হলো এরকম। সো আই গেস ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। তার মানে হলো কেন বৃদ্ধি পায়, কারণ হচ্ছে যে সংঘর্ষ হয় আর কি, সংঘর্ষ হয়। তো সংঘর্ষের কারণে ইফেক্টিভ সংঘর্ষ হইলে তারা চক্রায়ন শক্তি পার করে প্রোডাক্টে পরিণত হয়। এবার তোমাদের কাছে একটা প্রশ্ন রেখে দিয়ে যাই বরাবরের মতো, যে কোনো একটা পদার্থ কতক্ষণ বিক্রিয়া করবে বা কতক্ষণ পরে অর্ধেক অবস্থায় আসবে তাকে নির্ণয় করা সম্ভব কিনা আর কি। এটা কিন্তু বড় একটা প্রশ্ন, একটা যে একটা পদার্থ নিয়ে বিক্রিয়া শুরু করছে, ওকে আজীবন বিক্রিয়া করবে কিনা, না, ও হয়তো নির্দিষ্ট সময় পরে গিয়ে শেষ হইতেও পারে, বা শেষ হলে কতটুকু সেটাকে মেজারেবল কিনা আর কি। সো এই প্রশ্নের উত্তর তোমার মনের মধ্যে কি আসে তুমি চাইলে সেটা আমাদেরকে কমেন্ট করে নিজের মধ্যে জানাতে পারো। পাশাপাশি এই উত্তরটা পাওয়ার জন্য তুমি পরের ভিডিওটা দেখতে পারো, সেখানে আমরা কিন্তু এটা নিয়ে আরো অনেক ডিটেলস আলোচনা করবো আর কি। সো ধন্যবাদ আমাদের সবাইকে।